ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্লাস 11-এর শ্বসন বা রেসপিরেশন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করব, যা হলো গ্লাইকোলাইসিস বা ইএমপি পথ সম্পর্কে। স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে পড়েছিলাম সবাত শ্বসন এবং অবাত শ্বসন সম্পর্কে। সেই সবাত এবং অবাত শ্বসন উভয়েরই একটি কমন পদ্ধতি আমরা কি দেখেছিলাম, গ্লাইকোলাইসিস সম্পর্কে। অর্থাৎ সবাত এবং অবাত উভয় শ্বসনেরই একটি সাধারণ পদ্ধতি হলো গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কিন্তু অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি কোনো কিছুর ওপরেই কিন্তু নির্ভর করে না, অর্থাৎ অক্সিজেন নিরপেক্ষ পদ্ধতি। এখানে অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি কোনো কিছুর ওপরেই কিন্তু গ্লাইকোলাইসিস পদ্ধতি নির্ভর করে না। দেখো এখান থেকে কি প্রশ্ন আসে তোমাদের লং প্রশ্ন, বলা হয় কি গ্লাইকোলাইসিস পদ্ধতিটি ছকের সাহায্যে উল্লেখ করো। 5 মার্কের প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। এছাড়াও এখান থেকে এসে থাকে কি কত পরিমাণ এটিপি, কি এছাড়াও কি বলবে যে NADH2 কত পরিমাণ তৈরি হয়, অর্থাৎ কি কি যৌগগুলি এখান থেকে তৈরি হয় সেগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাই স্টুডেন্টস, আমি তোমাদের খুব সহজভাবে এটি উল্লেখ করার চেষ্টা করব। তোমরা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে নাও। স্টুডেন্টস দেখো, গ্লাইকোলাইসিস এই পদ্ধতিটি তিনজন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী এমডেন, মায়ারহফ এবং বিজ্ঞানী পার্নেস। এই তিনজন বিজ্ঞানী গ্লাইকোলাইসিসের যে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে সেগুলি প্রথম ইনারাই আবিষ্কার করেছিলেন। এই তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে এই গ্লাইকোলাইসিসকে আরও একটি নাম দেওয়া হয়, বলা হয় কি ইএমপি পথ। গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পথ এই তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে। এরপর আমরা জানব এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটি কোথায় সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি সম্পন্ন হয় কোথায়? কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম স্থান। তারপর আমরা জানব কি গ্লাইকোলাইসিস পদ্ধতিটি কি, এখানে কি ঘটে থাকে তা প্রথমত আমরা একটি ডেফিনেশনের মাধ্যমে জানব। আমরা দেখব কি গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ বিশ্লিষ্ট হয়। গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে মানে ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, তাই হলো গ্লাইকোলাইসিস পদ্ধতি। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, একেই বলা হবে কি গ্লাইকোলাইসিস। তাহলে এবার আমরা দেখব কিভাবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ গ্লাইকোলাইসিস পদ্ধতিটি কি বোঝাচ্ছে, যে শ্বসন বস্তু আমরা বলেছি কি প্রধান শ্বসন বস্তু গ্লুকোজ। এই গ্লুকোজ থেকেই শ্বসন শুরু হয়। তাহলে এই গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, বা গ্লুকোজ যে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড যখন তৈরি করবে, তাকেই আমরা বলবো কি গ্লাইকোলাইসিস। স্টুডেন্টস, এবার আমরা তাহলে গ্লাইকোলাইসিস পদ্ধতি বা ইএমপি পথটি আমরা শব্দ ছকের মাধ্যমে, অর্থাৎ ছকের মাধ্যমে আমরা খুব সহজভাবে জেনে নেব। স্টুডেন্টস, তাহলে আমরা দেখব কি গ্লাইকোলাইসিস পদ্ধতিটি আমরা যদি শুরু করি, এটি কোথা থেকে শুরু হবে? গ্লুকোজ থেকে শুরু হবে। কেননা গ্লুকোজ হলো শ্বসনের কি প্রারম্ভিক বিন্দু, অর্থাৎ গ্লুকোজ থেকে কি শুরু হবে? তোমার গ্লাইকোলাইসিস। স্টুডেন্টস, তোমাদের এই গ্লাইকোলাইসিসটি খুব সহজে মনে রাখার জন্য একটি ট্রিক্স ইউজ করতে হবে। দেখো, আমরা ওয়েস্ট ইন্ডিজ দলের একটি খুব জনপ্রিয় একটি ক্রিকেটারের নাম তোমরা জানো, যার নাম হলো গেল। এই গেলের নাম অনুসারে আমরা খুব সহজ উপায়ে এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটি মনে রাখার চেষ্টা করব। স্টুডেন্টস দেখো, প্রথমত ক্রিস গেল, তোমরা বাম দিকে চিত্র দেখো। এই যে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, খুব জনপ্রিয় ক্রিকেটার, আমার ফেভারিট ক্রিকেটার। তাহলে এই ক্রিকেটারটির নাম অনুসারে আমরা গ্লাইকোলাইসিস পদ্ধতিটি খুব সহজভাবে জেনে নেব। দেখো স্টুডেন্টস, প্রথমত এই ক্রিস গেল তিনি কি করতে নামলেন? ব্যাট করতে নামলেন মাঠে। এই তাহলে প্রথম লেখা হলো কি গেল। এরপর আমরা দেখব কি গেল তিনি কি করলেন? প্রথম বলে 6 মারলেন। কি মারলেন? আমরা জানি 1 ওভারে 6টি বল হয়, তার প্রথম বলে গেল কি মারলেন? 6 মারলেন। দ্বিতীয় বলে আমরা যদি দেখি, গেল কি মারলেন? 4 মারলেন দ্বিতীয় বলে। তৃতীয় বলে তিনি মারলেন কি? আবার আরেকটি 4 মারলেন। দেখো, প্রথম বলে 6, গেল 6, দ্বিতীয় বলে তিনি কি মারলেন? 4, তৃতীয় বলে তিনি আবার একটি 4 মারলেন। তাহলে পরপর দুটো 4 মারা মানে
কি বলা হবে কেমিস্ট্রির ভাষায় ডাই বা বিষ। তাহলে দেখো এখানে বলা হবে কি 4 বিষ বা ডাই, অর্থাৎ তৃতীয় নম্বর বলে আবার 4 মারলো, তাই বলা হলো কি 4 বিষ বা 4 ডাই। এরপর আমরা দেখব কি গেল অনেক বয়স্ক প্লেয়ার, 40-এর ঊর্ধ্বে তার বয়স, তিনি প্রথম বলে 6-4 আবার 4 মেরেছেন, অর্থাৎ তিনি হাঁপিয়ে গিয়েছেন। এই কারণে তিনি কি করবেন একটা গ্যাপ নেবেন। গ্যাপ কেন তিনি গ্যাপ নেবেন? কারণ তিনি হাঁপিয়ে গিয়েছেন বলে। HAP আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ করি কোথায় কেমন আছিস কী ব্যাপার, সেই কারণে আমরা এখানে দেখব কি হাঁপিয়ে গিয়েছে HAP হাঁপ। এবার আমরা দেখলাম কেন হাঁপিয়ে গিয়েছে, কেন সে হাঁপিয়ে যাওয়ার কারণে সে কি করলো গ্যাপ নিল, এতগুলো 4-6 মারলো, তারপর তিনি কি করলেন গ্যাপ নিলেন, গ্যাপ GAP গ্যাপ নিলেন। এরপর আমরা দেখব কেন গ্যাপ নিলেন, তিনি একটু হাঁপিয়ে গিয়েছেন বলে তিনি কি করলেন গ্যাপ নিয়েছিলেন। এরপর দেখো তিনি কি করলেন, যেই একটু গ্যাপ নিলেন এরপর গেল কি হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন, পাগলা PGLA দিয়ে কি করলেন প্রথম ওভারে 13 রান নিলেন, দ্বিতীয় ওভারে 3 রান নিলেন, কিন্তু তিনি পাগলাই আছেন। তৃতীয় নম্বর ওভারে নিলেন কত 2 রান, তিনি কিন্তু পাগলাই আছেন। এরপর দেখো পাগলের মতো ব্যাট করতে আছেন বয়স্ক মানুষ। একসময় আমরা যখন আতঙ্কে পড়ে যাই কি বলি ও বাবা বাবা বা মায়ের নাম উচ্চারণ করে, সেই কারণে গেলেরও প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, তিনি নাম উচ্চারণ করলেন পাপ্পা, পাপ্পার নাম উচ্চারণ করলেন পাপ্পা, দিয়ে লাস্টে কী করলেন পা। এই যে ট্রিক্সটি মনে থাকলে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি আমরা খুব সহজে জেনে নেব। তাছাড়া আমি কেমিক্যাল স্ট্রাকচার অনুসারেও তোমাদের বোঝানোর চেষ্টা করব, খুব সহজে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি তোমাদের মনে থাকবে। স্টুডেন্টস প্রথমত দেখো গ্লাইকোলাইসিস পদ্ধতিটি কোথা থেকে শুরু হয়, গ্লুকোজ থেকে শুরু হয়। স্টুডেন্টস দেখো এই সময় প্রথমত কি হয়, আমরা গ্লুকোজের যদি স্ট্রাকচার দেখি কি দেখব আমরা 1 2 3 4 5 6টা কার্বনযুক্ত গ্লুকোজ, কত কার্বনযুক্ত 6 কার্বনযুক্ত। আমরা যদি গ্লুকোজের কেমিক্যাল স্ট্রাকচার দেখি 1 নম্বর কার্বনে কি গ্রুপ থাকে অ্যালডিহাইড গ্রুপ CHO, 2 নম্বর কার্বনে কি থাকে HOH, 3 নম্বর কার্বনে কি থাকে OH, 4 নম্বর কার্বনে কি থাকে HOH, CH2OH। তাহলে এটি হলো গ্লুকোজের স্ট্রাকচার যা 6 কার্বনযুক্ত। স্টুডেন্টস দেখো প্রথমত গেল ব্যাট ধরতে নেমেছে, অর্থাৎ জি কথাটা এখানে আমরা মনে রাখবো কি গ্লুকোজ, গেল অর্থাৎ গ্লুকোজ, প্রথমত গ্লুকোজ দিয়ে শুরু হয়েছে। এই গ্লুকোজে প্রথমত গ্লুকোজের সঙ্গে ATPর বিক্রিয়া সম্পন্ন হয়েছে। ATP মানে কি অ্যাডিনোসিন একটি নাইট্রোজেন বেস, তার সঙ্গে 3টি ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি হলো গ্লুকোজ এবং ATPর মধ্যে বিক্রিয়া হলো, দিয়ে ওই ATP 1 অণু ফসফেটকে গ্লুকোজে দান করে দিল। যেই 1 অণু ফসফেটকে গ্লুকোজে দান করে দিল, তাহলে ATPর মধ্যে আর কত অণু ফসফেট থাকলো 2 অণু, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। দুটি ফসফেট যদি থাকে তখন তৈরি হলো কি অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এখানে 1 অণু ATP খরচ হয়ে গেল। দেখো এই যে ATP দিয়েছিল, অর্থাৎ গ্লুকোজ এবং ATPর বিক্রিয়ার ফলে এই যে 3টে ফসফেট থেকে 1টি ফসফেট ওই গ্লুকোজের 6 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে গ্লুকোজ এবং ATPর মধ্যে বিক্রিয়ার ফলে এখান থেকে 1 অণু ফসফেট গ্লুকোজের 6 নম্বর কার্বনে যুক্ত হয়ে গেল, ফলে গ্লুকোজ থেকে যে যৌগটি তৈরি হলো তার নাম, তাহলে এখানে দেখো গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত রয়েছে, তাহলে আমরা যে যৌগটি তৈরি হয়েছে কী বলবো গ্লুকোজ, 6 নম্বর কার্বনে ফসফেট রয়েছে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে যে যৌগটি তৈরি হলো তার নাম আমরা কি বলবো গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এখানে কি এনজাইম কাজে লাগে তা আমরা সবার শেষে জানবো খুব সহজভাবে। তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট, কেন ATP একটি ফসফেট দান করে দিয়েছে। তাহলে দেখো সেকেন্ডে গেল কি মারলো 6, জি মানে আমি কি বলেছি গ্লুকোজ, 6 মানে 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে আমরা জানলাম সেকেন্ড পর্যায়ে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হলো। এরপর দেখো স্টুডেন্টস এই যে গ্লুকোজ এদের রাসায়নিক সংকেত কত C6H12O6, এইরকম C6H12O6 এইরকম রাসায়নিক সংকেত একই, কিন্তু তাদের গঠনের পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট থেকে আরও একটি যৌগ তৈরি হয়। কেমনভাবে, যে গ্লুকোজ 6 ফসফেট রাসায়নিক গঠন একই C6H12O6, এইরকম আরও একটি রাসায়নিক সংকেত একই যুক্ত, অর্থাৎ C6H12O6 যুক্ত আরও একটি যৌগ তৈরি হয়েছে। তাদের সংকেত একই
কিন্তু রাসায়নিক গঠনটির পরিবর্তন ঘটিয়ে আরও একটি যৌগ তৈরি হয়েছে, যেটার নাম আমরা কি জানবো? ফ্রুক্টোজ 6-ফসফেট। স্টুডেন্টস দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়েরই সংকেত কত? C6H12O6। উভয়েরই সংকেত একই, কিন্তু রাসায়নিক গঠনের পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ 6-ফসফেট থেকে যে যৌগটি তৈরি হয় সেটি হলো ফ্রুক্টোজ 6-ফসফেট। স্টুডেন্টস দেখো, যে সমস্ত এনজাইম যৌগের রাসায়নিক গঠন একই কিন্তু সংকেত একই, কিন্তু রাসায়নিক গঠন প্রকৃতি আলাদার মাধ্যমে যে যৌগ তৈরি করে তাদেরকে বলা হয় আইসোমারেজ। দেখো স্টুডেন্টস, আমরা দেখব এখানে গ্লুকোজ 6-ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত করতে যে এনজাইমটি কাজ করে সেটি হলো আইসোমারেজ। অর্থাৎ এরা কি করে? আইসোমারেজ এরা কি করে? স্থূল সংকেত একই রেখে একটি যৌগের রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটিয়ে এখান থেকে অপর আর একটি নতুন যৌগ তৈরি করে। তাহলে এদেরকে বলা হবে কি? আইসোমারেজ এনজাইম এখানে কি করলো? কাজ করলো। তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হলো। তাহলে এই যে এফ কথাটির অর্থ এখানে বলবো কি? ফ্রুক্টোজ 6-ফসফেট। জি কথাটির অর্থ কি ছিল? গ্লুকোজ। এফ কথাটির অর্থ কি হলো? ফ্রুক্টোজ 6-ফসফেট। স্টুডেন্টস এবার দেখো কি হয়, এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট অর্থাৎ ফ্রুক্টোজ 6-ফসফেটের স্ট্রাকচারটি কেমন হবে? কয়টি কার্বনযুক্ত আমরা জানি? ফ্রুক্টোজ 3, 4, 5, 6টি কার্বনযুক্ত। এর 1 নম্বর কার্বনে কি থাকে? CH2OH। 2 নম্বর কার্বনে কি থাকে? কিটো গ্রুপ। 3 নম্বর কার্বনে কি থাকে? OH। 4 নম্বরে HOH। 5 নম্বরে HOH। 6 নম্বরে CH2OH। তাহলে এই রকমভাবে কিসে থাকে? এই যে ফ্রুক্টোজের স্ট্রাকচার। অর্থাৎ গ্লুকোজের স্ট্রাকচার এবং ফ্রুক্টোজ উভয়েরই সেম, শুধুমাত্র রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হয়েছে। তাহলে এখানেও 6 নম্বর কার্বনে কি ছিল? ফসফেট। তাহলে একে ফ্রুক্টোজ 6-ফসফেট বলা হলো। এবার দেখো, ফ্রুক্টোজ 6-ফসফেটের সঙ্গে এক অণু এটিপি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটিপি মানে কি জানি আমরা? 3টি ফসফেট থাকে। এই বিক্রিয়ার মাধ্যমে এক অণু ফসফেটকে ফ্রুক্টোজ 6-ফসফেটে দান করে দিল। অর্থাৎ এই ফসফেটটি ফ্রুক্টোজ 6-ফসফেটের 1 নম্বর কার্বনে এসে যুক্ত হয়ে গেল। তাহলে দেখো, এটি ছিল কি? ফ্রুক্টোজ 6-ফসফেট। এখন কত কার্বনে ফসফেট আছে? 1 এবং 2। তাহলে এই যৌগটি যেটি তৈরি হয়েছে এখানে আমরা কি নাম দেব? ফ্রুক্টোজ 1,6। কত কার্বনে ফসফেট? 1 এবং 6 নম্বর কার্বনে ফসফেট রয়েছে। 1,6 বা ডাইফসফেট এই যৌগটি তৈরি হলো। তাহলে এই যে এটিপি 1 অণু ফসফেট দান করার ফলে কি তৈরি হলো? এডিপি। 2টো ফসফেট রয়েছে। কি এনজাইমগুলো কাজে লাগে আমরা একটু পরে জানবো। এবারে দেখো স্টুডেন্টস, এই ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট। তাহলে এখানে এফ মানে কি? ফ্রুক্টোজ। বিচ মানে ডাই। বিচ বা ডাই কি ডাই? 1,6 বিচ ফসফেট মানে 2টি ফসফেট রয়েছে 1 এবং 6 নম্বর কার্বনের সঙ্গে। এবার দেখো স্টুডেন্টস, এই ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট এটি 2টি যৌগে ভেঙে যায়। এটি কত কার্বনযুক্ত আমরা জানি? ফ্রুক্টোজ 6 কার্বনযুক্ত। এরা ভেঙে যাবে 3 কার্বনযুক্ত 2টি যৌগে ভেঙে যাবে। কেমনভাবে ভাঙবে দেখো, 1, 2, 3। এই যে 3 কার্বনযুক্ত একটি যৌগ ভাঙল এবং এই যে 3 কার্বনযুক্ত যৌগ আরেকটি যৌগতে ভেঙে যাবে। যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটি দেখি, এখানে দেখো কি বোঝাচ্ছে। 1 নম্বর কার্বনে কি রয়েছে? 1, 2, 3। 1 নম্বর কার্বনে CH2OH কি রয়েছে? ফসফেট। 2 নম্বর কার্বনে কি রয়েছে? কিটো গ্রুপ। 3 নম্বরে OH, নিচে এই রয়েছে কি? H। তাহলে এই যে 3 কার্বনযুক্ত এই যে রাসায়নিক গঠনযুক্ত যে যৌগটি তৈরি হয় তাকে সংকেত দ্বারা কি বলেছি আমি? দেখো ট্রিক্সটি কি বলেছি? HAP। এখানে তোমাদেরকে মনে রাখতে হলে বলতে হবে কি? DHAP, হাফ DHAP। এইটি মনে রাখতে হবে তোমাদের। স্টুডেন্টস দেখো, এখানে কত নম্বর কার্বনে ফসফেট আছে? 1 নম্বর। কতগুলি OH গ্রুপ আছে একটু লক্ষ্য করো দেখি। OH গ্রুপ 1টি, 2টি। অর্থাৎ OH গ্রুপকে কি বলা হয়? হাইড্রক্সিল গ্রুপ। কত কার্বনে আছে? 1 এবং 3 নম্বর কার্বনে আছে। তাহলে এই যে যৌগটি তৈরি হয়েছে কি বলবো আমরা? 1,3 ডাইহাইড্রক্সি। OH গ্রুপ 2টি রয়েছে, কি বলবো আমরা? 1,3 ডাই
হাইড্রক্সি, অর্থাৎ ডি, ডি এর কি বললাম আমরা ডাই, এইচ এর আমরা কি লিখলাম হাইড্রক্সি। 2 নম্বর কার্বনে কি গ্রুপ রয়েছে, কিটোন গ্রুপ রয়েছে না, অর্থাৎ কি বলবো আমরা 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, অর্থাৎ কিটোন গ্রুপ রয়েছে অ্যাসিটোন। কত নম্বর কার্বনে ফসফেট রয়েছে, 1 নম্বর কার্বনে, ওখানে আর 1 নম্বর উল্লেখ করার দরকার নেই, সেখানে আমরা কি বলবো 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এইরকমভাবে একটি যৌগ তৈরি হলো। তাহলে 1 এবং 3 নম্বর কার্বনের মধ্যে OH গ্রুপ যুক্ত আছে, তাহলে কটি OH গ্রুপ হলো, 2টি। 1,3 ডাইহাইড্রক্সি কিটোন গ্রুপ রয়েছে, ওই জন্য বলা হচ্ছে কি অ্যাসিটোন, ফসফেট গ্রুপ রয়েছে ফসফেট। তাহলে এই যে সংকেত আমি বলেছি যেটি মনে রাখার জন্য, ডি ডাইহাইড্রক্সি, ডি ডাই, এইচ কি হাইড্রক্সি, এ মানে কি অ্যাসিটোন, পি মানে কি ফসফেট। তাহলে এটি 3 কার্বন যুক্ত। আরেকটি 3 কার্বন যুক্ত যে যৌগ তৈরি হয়েছে সেটি আমরা একটু দেখে নেব। দেখো 1 2 3, এই 1 নম্বর কার্বনে কি রয়েছে OH, এখানে কি রয়েছে H, OH CH2OH ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে। তাহলে দেখো এখানে কত নম্বর কার্বনে ফসফেট গ্রুপ রয়েছে, 3 নম্বর কার্বনে, এবং এখানে 1 নম্বর কার্বনে কি রয়েছে COH, এটিকে যদি আমরা ভালোভাবে লিখি দেখবো কি CHO, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, কি রয়েছে অ্যালডিহাইড, কত নম্বর কার্বনে 1 নম্বর। তাহলে এখানে নামটি হবে কি গ্লিসারল ডিহাইড। কত নম্বর কার্বনে ফসফেট রয়েছে, 3 নম্বর কার্বনে ফসফেট রয়েছে, তাহলে আমরা কি বলবো গ্লিসারল ডিহাইড 3 ফসফেট। কি বলবো আমরা, এটি 3 কার্বন যুক্ত গ্লিসারল ডিহাইড 3 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট 100 কার্বন যুক্ত, এটি ভেঙে গেল 3 কার্বন যুক্ত দুটি যৌগ, একটি হলো গ্লিসারল ডিহাইড আর একটি হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে দেখো এখানে গ্যাপ বলা আছে, জি মানে কি গ্লিসারল ডিহাইড, এবং জি এ গ্লিসারল, এ হচ্ছে কি অ্যালডিহাইড, পি হচ্ছে কি ফসফেট, তাহলে গ্লিসারল ডিহাইড 3 ফসফেট তৈরি হয়ে গেল। বা এটাকে আরোভাবে বলা হয় কি 3 ফসফো গ্লিসারল ডিহাইড, 3 নম্বর কার্বনের ফসফেট গ্লিসারল ডিহাইড, গ্লিসারল ডিহাইড 3 ফসফেট, বা বলা হয় কি 3 ফসফো গ্লিসারল ডিহাইড। এরপর দেখো গেল কি হয়ে গিয়েছে, পাগলা হয়ে গিয়েছে, প্রথম ওভারে কত রান দিয়েছে 13 রান। তাহলে কি হয় দেখো, প্রথমত এইটা কি গ্লিসারল ডিহাইড 3 ফসফেট, এই যৌগের সঙ্গে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে যায়, ফসফেট গ্রুপ এর সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং এখান থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া হয়, এই যৌগ থেকে 2টি হাইড্রোজেন, হাইড্রোজেন কোথাও থেকে নিয়ে নেওয়া মানে কি জারণ, কোথাও থেকে হাইড্রোজেন যদি নিয়ে নেওয়া হয় তাকে বলা হয় কি জারণ, যদি হাইড্রোজেন যোগ করা হয় তাকে বলা হবে কি বিজারণ। তাহলে স্টুডেন্টস এখানে হাইড্রোজেন নিয়ে নেওয়া হবে, কে হাইড্রোজেন গ্রহণ করবে, এখানে NAD+ নামক এক প্রকার যৌগ, এ কী করবে হাইড্রোজেনকে গ্রহণ করে নেবে, 2টি হাইড্রোজেন কোথা থেকে, এই 1 নম্বর কার্বন থেকে একটি, 2 নম্বর কার্বন থেকে একটি হাইড্রোজেনকে নিয়ে নেবে। তাহলে 2টি হাইড্রোজেন যখন নিয়ে নেবে তখন কিসে পরিণত হবে, NADH2। দেখো স্টুডেন্টস NADH2 নিয়ে নিল, দিয়ে কিসে পরিণত হলো NADH2-তে পরিণত হলো, হাইড্রোজেন যদি নিয়ে নেয়। তাহলে গ্লিসারল ডিহাইড 3 ফসফেট এই যৌগটি তো সে কীভাবে আরেকটি যৌগে পরিণত হলো দেখো। তাহলে আমরা 1 নম্বর কার্বনের হাইড্রোজেন নেই, কি রয়েছে অক্সিজেন ডবল বন্ড দ্বারা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। 2 নম্বর কার্বনে কি রয়েছে, ডান দিকে OH, বাম দিকে তো H, এখানে নিয়ে নিয়েছে NAD। 3 নম্বর কার্বনে আমরা যদি দেখি এখানে কি রয়েছে CH2OH ফসফেট। তাহলে এইরকম একটি যৌগ তৈরি হলো গ্লিসারল ডিহাইড 3 ফসফেট থেকে, এবং এখানে দেখো 1 অণু ফসফেট যুক্ত হয়েছে, এই ফসফেটটি কোথায় যেয়ে যুক্ত হবে, 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হলো এই ফসফেটটি, কার কত নম্বর কার্বন 1 নম্বর কার্বন, দিয়ে কি যৌগ তৈরি করলো দেখো, কত কার্বনে ফসফেট রয়েছে 1 এবং 3, তাহলে এখানে কি বলতে হবে 1 3, দুটো ফসফেট মানে আমরা কি বলবো বিচ বা ডাইফসফেট, 1,3 বিচ ফসফো গ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে, 1,3 বিচ ফসফো গ্লিসারিক অ্যাসিড। তাহলে স্টুডেন্টস দেখো গ্লিসারল ডিহাইড 3 ফসফেট থেকে 1 অণু ফসফেট যুক্ত হয়ে 2 অণু হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অর্থাৎ জারণ ঘটে কি তৈরি করলো 1,3 বিচ ফসফো গ্লিসারিক অ্যাসিড। এখানে দেখো 13 রান নিয়েছে পাগলা, 1,3 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে ফসফেট রয়েছে, এই জন্য কী বলা হয়েছে 1,3 বিচ, পি ফসফো GL গ্লিসারিক অ্যাসিড, কথাটির অর্থ কি অ্যাসিড, এ কথাটির অর্থ কি অ্যাসিড। তাহলে এখানে আমরা
খুব সহজভাবে জানতে পারলাম। এই যে যৌগটি তৈরি হয়েছে 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড। স্টুডেন্টস, তোমাদের এই যে ছকটি রয়েছে এটি কিন্তু আঁকতে হবে। এই কেমিক্যাল স্ট্রাকচার তোমাদের পরীক্ষার খাতাতে না আঁকলেও চলবে, তোমাদের আমি বোঝানোর জন্য এই কেমিক্যাল স্ট্রাকচার ইউজ করছি, তোমরা এটি কঠিনভাবে নেবে না। তাহলে দেখো স্টুডেন্টস, এবারে কি রয়েছে, এবারে দেখো এই যে 1,3 বিচ ফসফোগ্লিসারিক মানে 1 এবং 3 নম্বর কার্বনের ফসফেট রয়েছে। এবার কি হবে, এই 1 নম্বর কার্বনের ফসফেটটি বাইরে বেরিয়ে এসে এডিপির সঙ্গে যুক্ত হবে। কত নম্বর কার্বনের ফসফেট? 1 নম্বর। তাহলে এডিপির সঙ্গে একটি ফসফেট যদি যুক্ত হয়ে যায় তখন কি তৈরি করবে? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে স্টুডেন্টস, একটি ফসফেট যদি বাইরে বেরিয়ে যায় তাহলে যে যৌগটি গঠন হবে সেটা কেমন হবে? দেখো এই যে সি ডবল বন্ড ও সি OH সি H2 OH, কত নম্বর কার্বনে এখানে বাকি ফসফেট থাকলো? 3 নম্বর কার্বনে কি থাকলো? ফসফেটটি থাকলো। তাহলে আমি কি বলবো এখানে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু 1 এবং 3 ছিল 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটি ফসফেট বাইরে বেরিয়ে গিয়ে কি তৈরি করলো? এটিপি তৈরি করলো। তাহলে তখন আমরা এখানে এগোনো ফসফেট যদি এখানে না থাকে আমরা কি বলবো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমি যে শর্ট ফর্মটি উল্লেখ করেছি 3PGLA, 3 ফসফোজিএল গ্লিসারিক, এ কথাটার অর্থ কি? অ্যাসিড। তার মানে কেবলমাত্র 3 নম্বর কার্বনেই ফসফেটটি রয়েছে, সেই কারণে একে কী বলা হলো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর দেখো স্টুডেন্টস, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কত নম্বর কার্বনে ফসফেট ছিল? 3 নম্বর। এই ফসফেট যদি 2 নম্বর কার্বনে এসে যায় তোমরা কি নামে একে ডাকবে? 3 নম্বর কার্বনে ছিল বলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 নম্বর কার্বনে যদি চলে আসে তাহলে একে তোমরা কি বলবে? বলবো কি আমরা? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 2 নম্বর কার্বনে চলে এসেছিল বলে একে আমরা কি বললাম? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে শর্ট ফর্মটি দেখো 2PGLA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবারে দেখো স্টুডেন্টস, এবারে কি হবে? এই যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এবারে এখান থেকে 1 অণু জল বাইরে বেরিয়ে যাবে। এই যে 2 নম্বর কার্বনের H, 3 নম্বর কার্বনের OH মিলে কি করবে? জল বাইরে বেরিয়ে যাবে। দিয়ে কি যৌগটিতে পরিণত হবে? দেখো 1, 2, 3টি কার্বন, 1 নম্বর কার্বনে কিটো গ্রুপ, এখানে আর হাইড্রোজেন আমরা দেব না, অক্সিজেন, এখানে রয়েছে কি? ফসফেট CH2। তাহলে কত নম্বর কার্বনে ফসফেট রয়েছে? 2 নম্বর কার্বনে ফসফেট, 1 অণু। এখানে কি হবে? 1 অণু জল বাইরে বেরিয়ে যাবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। দিয়ে কি যৌগ তৈরি করবে? দেখো কত নম্বর কার্বনে ফসফেট রয়েছে? 2 নম্বর কার্বনে ফসফেট। কত নম্বর কার্বনে? 2 নম্বরে। তখন কি হবে? 2 দিয়ে যে যৌগটি তৈরি করবে সেটি হলো 2 ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড, 2 ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড। দেখো স্টুডেন্টস, পি পাপ্পা, পি কথা 2 ফসফোএনোল। এখানে আমি কি বলছি? 2 কথার অর্থ হবে কি? ফসফোএনোল, 2 নম্বর কার্বনে ফসফেট যুক্ত রয়েছে। তাহলে ফসফো, পি কথাটার অর্থ হলো ফসফো, এ কথাটার অর্থ কি? এনোল, পি কথাটির অর্থ কি? পাইরুভিক, এ কথাটির অর্থ কি হলো? অ্যাসিড। এরপর স্টুডেন্টস আমরা লাস্ট যে বিক্রিয়াটি দেখব, দেখো স্টুডেন্টস কত নম্বর কার্বনে এখানে ফসফেটটি যুক্ত রয়েছে এই 2 ফসফোএনোল পাইরুভিক অ্যাসিডের 2 নম্বর কার্বনে। এই ফসফেটটি বাইরে বেরিয়ে গিয়ে কার সঙ্গে যুক্ত হবে? এটিপির সঙ্গে যুক্ত হবে। এই ফসফেট, এই যে ফসফেট, এই ফসফেটটি বাইরে বেরিয়ে এসে কার সঙ্গে যুক্ত হবে? এডিপির সঙ্গে অজৈব ফসফেটটি যুক্ত হয়ে কি তৈরি করবে? এখানে কি তৈরি করবে? এটিপি তৈরি করলো। যেই ফসফেটটি বাইরে বেরিয়ে গেল এটিপি তৈরি করে দিল, তারপর যে যৌগটি এখানে পড়ে থাকলো সেটি হলো কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড অর্থাৎ লাস্ট পর্যায়ে কি তৈরি হলো? PA। দেখো PA, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, P এবং A, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। স্টুডেন্টস দেখো এবার আমরা পুরো গঠনটি স্ট্রাকচারের মাধ্যমে সংকেত সহকারে জেনে নিলাম। দেখো স্টুডেন্টস, আমরা জানি গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এখানে তো 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। কিভাবে? আরেকটি অণু তৈরি হবে। দেখো এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, প্রতিটি 1 অণু করে তৈরি হয়েছে। এই যে 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এরপর এটি আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হলো। প্রথমত
ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট ভেঙে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়েছিল, সেখান থেকে এক অণু তৈরি হয়ে পাইরুভিক অ্যাসিডে গেছিল। এখান থেকে আবার আরেক অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হবে। তার মানে এটিকে আমরা বলবো কি 2 অণু, অর্থাৎ এখানে উল্লেখ করবো আমরা কত 2 ইন্টু দিয়ে, অর্থাৎ 2 একে 2, অর্থাৎ 2 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হবে। এখান থেকে কত 2 অণু, প্রতিটি কত করে তৈরি হবে 2 অণু করে তৈরি হবে, দিয়ে কী হবে পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এখান থেকে আরেকবার এই যে ধাপটি রয়েছে এটি সম্পন্ন হবে। স্টুডেন্টস এবারে মন দিয়ে দেখো কি বলা হয়েছে, এক অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে এক অণু NADH2 তৈরি হয়েছিল। 2 অণু গ্লিসারলডিহাইড থেকে কত তৈরি হবে, 2 অণু NADH2 তৈরি হবে। স্টুডেন্টস এক অণু 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এক অণু ATP তৈরি হয়েছিল, 2 থেকে কত অণু তৈরি হবে, 2 অণু ATP। তাহলে এখানে 2 অণু জল, তাহলে এখানে এক অণু ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু ATP তৈরি হয়েছিল, 2 অণু থেকে কত অণু তৈরি হবে, 2 অণু ATP তৈরি হবে। তাহলে লাস্ট পর্যায়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এবার স্টুডেন্টস আমরা দেখব গ্লাইকোলাইসিসের ফলে কত অণু ATP উৎপন্ন হয়। দেখো এখানে 2 অণু ATP উৎপন্ন হয়েছে, এখানে 2 অণু, এবং এখানে কত রয়েছে 2 অণু ATP তৈরি হয়েছে। এই যে দেখো 2 অণু ATP, এখানে কত 2 অণু ATP, অর্থাৎ কত অণু ATP তৈরি হয়েছে, এখানে 4 অণু ATP। কত অণু ATP খরচ হয়ে গেছে, দেখো এই এক অণু ATP খরচ, এই এক অণু ATP, অর্থাৎ 2 অণু ATP খরচ হয়েছে, মাইনাস কত অণু ATP, 2 অণু ATP, অর্থাৎ তাহলে এখানে নিট কত অণু ATP থাকলো, 2 অণু ATP থাকলো। এবং কত অণু NADH2 তৈরি হয়েছে, দেখো তো 2 অণু NADH2। কত অণু NADH2, 2 অণু। দেখো স্টুডেন্টস এক অণু NADH2 থেকে 3 অণু ATP তৈরি হয়। এক অণু NADH2 থেকে 3 অণু, পরীক্ষায় কোশ্চেন দেয় এক অণু NADH2 থেকে কত অণু ATP তৈরি হয়, 3 অণু। তাহলে 2 অণু NADH2 থেকে কত হবে, 3 × 2, অর্থাৎ 6 অণু ATP তৈরি হয় NADH2 থেকে। তাহলে এক অণু থেকে যদি 3 অণু হয়, 2 অণু থেকে কত হবে, 6 অণু। তাহলে 6 অণু ATP আর বাকি থাকলো কত, 2 অণু ATP। টোটাল গ্লাইকোলাইসিসের ফলে 8 অণু ATP তৈরি হয়। গ্লাইকোলাইসিসের ফলে কত অণু ATP তৈরি হয়, 8 অণু ATP তৈরি হয়। স্টুডেন্টস এবার দেখো আমরা এখানে এনজাইমগুলো একটু জেনে নেব, কেমন কি এনজাইম রয়েছে। স্টুডেন্ট দেখো এখানে কি ভেঙেছে, ATP ভেঙেছে। দেখো যেখানে ATP ভাঙবে বা ATP তৈরি হবে, সেখানে আমরা একটি এনজাইম দেখব, তা হলো কি কাইনেজ। এই কাইনেজ যেখানে ATP ভাঙবে বা তৈরি হবে, কি এনজাইম থাকবে, কাইনেজ। কোথা থেকে ভাঙছে, গ্লুকোজ। কত নম্বর কার্বনযুক্ত গ্লুকোজ, 6 নম্বর, অর্থাৎ হেক্সোজ। তাহলে এখানে এনজাইমটির নাম হবে হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ। এরপর দেখো স্টুডেন্টস গ্লুকোজ 6 ফসফেট, তার সংকেত একই রেখে রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে যে যৌগটি তৈরি হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে যে এনজাইম কাজ করে সেটা কি, আইসোমারেজ। এবার দেখো এখানে কি রয়েছে, ATP ভেঙে গিয়েছে। আমি বলেছি স্টুডেন্টস ATP ভাঙো আর কি হয় তৈরি, উভয় ক্ষেত্রে এক প্রকার এনজাইম থাকবে, সেটা হচ্ছে কি তোমার কাইনেজ। এখানে যে কাইনেজ এনজাইমটি থাকবে তার নাম আমরা কি বলবো, ফসফোফ্রুক্টোকাইনেজ। কি নাম বলবো আমরা, ফসফোফ্রুক্টোকাইনেজ। এখানে দেখো ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট দুটো 3 কার্বনযুক্ত যৌগে ভেঙে গিয়েছে। এখানে যে এনজাইমটি লাগবে সেটি হলো অ্যালডোলেজ। সেখানে কি লাগলো, অ্যালডোলেজ। এবারে দেখো স্টুডেন্টস এখানে কি হয়েছে, হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে। এখান থেকে এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে NAD দুটি হাইড্রোজেন নিয়ে নিয়েছে। হাইড্রোজেন নিয়ে নেওয়া মানে আমরা কি বলবো, ডি। অক্সিজেন বাদ, হাইড্রোজেন বাদ মানে আমরা কি জানি, ডি। এখানে হাইড্রোজেন নিয়ে নিয়েছে মানে কি এনজাইমটি থাকবে, ডি হাইড্রোজিনেজ। এখানে দেখো স্টুডেন্টস ATP তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে এখানে, ATP। ATP যদি তৈরি হওয়া মানে আমরা কি এনজাইমটি বলবো, কাইনেজ। কি কাইনেজ, দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে তো ATP তৈরি হয়েছে, তার নাম হিসাবে আমরা বলবো কি, ফসফোগ্লিসারেট কাইনেজ গেল। এবারে দেখো এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হতে যে এনজাইমটি লাগবে সেটা হচ্ছে কি, মিউটেজ। আচ্ছা এখানে কি হলো, জল বাইরে বেরিয়ে গেল। এখানে যে এনজাইমটি লাগবে সেটি হলো এনোলেজ। লাস্ট পর্যায়ে দেখো ATP তৈরি হওয়া মানে আমরা কি জানি, কাইনেজ। এখানে কাইনেজের কি নাম দেবো আমরা, ফসফোএনল পাইরুভেট কাইনেজ, ফসফোএনল পাইরুভেট কাইনেজ। ফসফো
এনোল পাইরুভেট কাইনেজ, ফসফোএনোল পাইরুভেট কাইনেজ, এই এনজাইমটি এখানে লাগবে, দিয়ে কি তৈরি হবে, পাইরুভিক অ্যাসিড। স্টুডেন্টস, তোমাদের এখানে প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলবে কি সবাত গ্লাইকোলাইসিসের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়, বলতে হবে কি 8 অণু। সবাত শোষণে গ্লাইকোলাইসিসের ফলে কত অণু এটিপি তৈরি হয়, 8 অণু এটিপি তৈরি হয়। কিন্তু অবাত শোষণে গ্লাইকোলাইসিসের ফলে 2 অণু এটিপি তৈরি হয়। অবাত শোষণে গ্লাইকোলাইসিসের ফলে 2 অণু এটিপি তৈরি হয়। কীভাবে তৈরি হয় স্টুডেন্টস দেখো, আমরা দেখেছিলাম কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, উভয় ক্ষেত্রে কি ভেঙে গেছিল, প্রথমত গ্লুকোজটি ভেঙে গিয়ে গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি তৈরি করেছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড। দেখো এই যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এখানে যে পদ্ধতিটি ঘটবে সেটি কি, গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি তৈরি হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমত 1 অণু কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গিয়ে তৈরি হবে কি, অ্যাসিটাইলডিহাইড। এই অ্যাসিটাইলডিহাইডের কি ঘটবে, জারণ ঘটবে, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন, সরি এখানে এর কি ঘটবে, বিজারণ ঘটবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন দান করে দেবে। দেখো দুটো পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইলডিহাইড তৈরি হবে। তাহলে এখানে NADH2, দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এই যে 2 অণু NADH2 তৈরি হয়েছিল না, এই 2 অণু NADH2 কি করবে, এরা হাইড্রোজেনকে দান করে দেবে এই অ্যাসিটাইলডিহাইডে, অর্থাৎ বিজারণ। তাহলে কিসে পরিণত হবে, NAD দিয়ে কি যৌগ তৈরি হবে, ইথাইল অ্যালকোহল। তাহলে এটি আমি আগের ভিডিওতে তোমাদের পড়িয়েছি, এটি হলো কি কোহল সন্ধান। তাহলে দেখো গ্লাইকোলাইসিসের ফলে এই যে NADH2 তৈরি হয়েছিল, এরা কত অণু এটিপি তৈরি করত, 6 অণু, 2 অণু NADH2 6 অণু এটিপি তৈরি করত। কিন্তু এই NAD এরা তো অ্যাসিটাইলডিহাইডের সঙ্গে যুক্ত হয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করে দিয়েছে। তাহলে কি আর এই 6 অণু এটিপি ওরা তৈরি করতে পারবে, তৈরি করতে পারবে না। কেবলমাত্র এই যে 2 অণু এটিপি, এই 2 অণু এটিপি অবাধ শোষণের ফলে তৈরি হবে। এছাড়াও আমরা যদি ল্যাকটিক অ্যাসিড সন্ধান দেখি, সেখানে কি হবে, এখানেও পানি কোষে মানে পেশি কোষে ঘটে, এখানেও কি হবে, NADH2 হাইড্রোজেনকে দান করে কিসে পরিণত হবে, NADতে পরিণত হবে, দিয়ে এখানে কি তৈরি করবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, ল্যাকটিক অ্যাসিড। দেখো উভয় সন্ধানের ক্ষেত্রেই NADH2, এখানে 2 অণু NADH2 লাগবে, 2 অণু NAD, এখানে 2 অণু NADH2 লাগবে। তাহলে এই যে 2 অণু NADH2 প্রত্যেকেই এদের সঙ্গে যুক্ত হয়ে গেল, তার মানে আর এই 6 অণু এটিপি তৈরি করতে পারবে না। অর্থাৎ সবাত শোষণে কিন্তু 8 অণু এটিপি, অবাধ শোষণে 2 অণু এটিপি। এমনি যদি বলে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়, আমরা বলবো কি 8 অণু এটিপি। তাহলে এর পরের ভিডিওতে আমরা ক্রেবস চক্র সম্পর্কে জানবো।